নমস্কার, আমি ডক্টর রিনিতা মজুমদার বলছি। আজকের সেশনে আমরা একটা নতুন জিনিস নিয়ে কথা বলবো। পুরো নতুন নয়, সেটা হচ্ছে অচেতন মন। কি করে এটা ফ্রয়েড এস্টাবলিশ করলো এবং তার প্রমাণ কি। এটা বলতে আমি যেমন সবসময় বলেছি, আমি আগের কথাগুলো একটু সামারাইজ করে নিই, সেইভাবেই করব। এবং আমি আপনাদের কিছু জিনিস দেখাবো, কয়েকটি পাতা। আমার কাছে এই মুহূর্তে হোয়াইট বোর্ড নেই। আমরা বলেছি লাবিডো বা এনার্জি বা জীবনী শক্তি, যেটা দিয়ে আমরা প্রক্রিয়েশন করি ইত্যাদি, ওই লাবিডোটাই সেন্ট্রাল ফোর্স যেটা আমাদের বাঁচিয়ে রাখে অ্যাকর্ডিং টু ফ্রয়েড। সেটা দেহের বিভিন্ন জায়গায়, বিভিন্ন অর্গানে সেটা স্থিত হয়। প্রথমে ওরাল স্টেজ, সেখানে মুখ গহ্বরে হয়, সবগুলোই গহ্বর কিন্তু, তারপরে গুচ্ছ গহ্বর। এই দুটো স্টেজে কিন্তু কোনো পরিচয়, তার কোনো আইডেন্টিটি, লিঙ্গ আইডেন্টিটি হচ্ছে ফ্রয়েডের বেসিক, সেটা হয় না। যেটা হয় সেটা হচ্ছে এই দুটো ডিফিউজড, মানে এই যৌনতা, যদি বলেন বাসনা, যৌনতার কথাটা কিন্তু ফ্রয়েডে একটু অন্যরকম। আমরা যেটাকে সাধারণভাবে স্ত্রী পুরুষের যৌনতা বলি তা নয়। যৌনতা হচ্ছে একটা ফোর্স, লাইফ ফোর্স। এবং যে আইডেন্টিটিটা, যৌন বাসনাটা সবসময় আরেকজনের প্রতি, এইটা খুব একটা পরিষ্কার নয়। যেমন এখানে ফ্যান্টাসি মাদারের কথা বলেছি ইত্যাদি, এখানেও খুব একটা ডিফিউজড, কারণ তার নিজের পরিচয়টাই তো ডিফিউজড। সে জানে না। তারপর জেনিটাল স্টেজে ক্যাস্ট্রেশন কমপ্লেক্স দিয়ে তার সেই সত্তাটা হয়, তার পরিচয়টা হয়। কিন্তু এটাও সত্যি যে যখনই আমরা একটা ক্যাটেগরিতে বা একটা বিভাগে নিজেকে বসাই, বা যে কোনো জিনিস যখনই আমরা একটা সীমারেখা করি, তার বাইরেও কিছু থাকবে। তার মানে আমি যদি বলি কোনো একটা জিনিস এক্স, তার মানে একটা নট এক্স আছে। আমি যদি বলি এটা হচ্ছে সাদা, এটা হচ্ছে কালো, আমরা যেই মুহূর্তে সীমা রেখা টানি, রাষ্ট্রের বাউন্ডারি, সীমারেখা, সবকিছু পরিচয় হয়, তার একটা আদার বা অপর থাকে। এইবারে আমরা ফ্রয়েডের বিখ্যাত যে ডিসকাভারি, ফ্রয়েডের আসল হচ্ছে তার আনকনশিয়াস মাইন্ড, তার কথা আমরা বলবো। এই যে মাইন্ড, এটা পাশ্চাত্য দর্শনে ফ্রয়েডই কিন্তু এক্সপ্লিসিটলি, এর আগে যে লোক বলেনি তা না, পাশ্চাত্য দর্শনে, ভারতীয় দর্শনে, বুদ্ধিস্ট দর্শনে, তারপরে উপনিষদে এই নিয়ে অনেক কথা আছে, কিন্তু পাশ্চাত্য দর্শনে এরকম এক্সপ্লিসিটলি, এরকম ভাবে অচেতন মনের কথা কেউ বলেনি। তো মন তিনটে স্তরে ফ্রয়েডের মতে: চেতন স্তর, অবচেতন স্তর এবং অচেতন স্তর। এর তফাৎটা কি? চেতন স্তর হচ্ছে আমি যা কিছু করছি, আমি কিন্তু সেটা সম্বন্ধে আমার একটা অ্যাওয়ারনেস বা ধারণা আছে। আমি জানি আমি এখন দুঃখ পাচ্ছি, আমি এখন হাসছি, আমি এটা করব। আমার কিন্তু নিজের যে মনের যে গতিটা, তার সম্বন্ধে আমার একটা ধারণা আছে। অবচেতন মনটা হচ্ছে এমন কিছু স্মৃতি বা এমন কিছু চিন্তা যেটা সবসময় আমার চেতন মনে থাকে না, মাঝে মাঝে উঠে আসে। আর সবচেয়ে বড় যে ফ্রয়েডের যে তার ডিসকাভারি, সেটা হচ্ছে অচেতন মন। এখন চেতনা কি করে অচেতন হয়? এখানেই তো একটা দ্বন্দ্ব বা কন্ট্রাডিকশন। এটার জন্য প্রমাণ দরকার, বললেই তো আর লোকে বিশ্বাস করবে না। আমি তো জানি আমার মনে কি আছে, আমি কি চাইছি ইত্যাদি, আমার বাসনা কি, আমি সব কিছু জানি। কিন্তু উনি আবার বললেন যে না, আমাদের একটা অবচেতন মন আছে। উনি এটার জন্য কয়েকটা প্রমাণ দিয়েছেন, এবং যেহেতু উনি বিজ্ঞানী, উনি বিজ্ঞানসম্মত প্রমাণই দিয়েছেন। প্রথম প্রমাণ যেটা, সেটা হচ্ছে স্লিপ অফ টাং। আমরা কথা বলতে বলতে অনেক সময় এমন কথা বলি দিই যেটা আমরা ইচ্ছাকৃতভাবে বলি না, সেটা মুখ দিয়ে বেরিয়ে যায়। স্লিপ অফ টাং, আমাদের মুখ দিয়ে সেটা বেরিয়ে যায় অনিচ্ছাকৃত। কোথায় থাকে সেই কথাগুলো? সেই কথাগুলো এমন একটা জায়গায় থাকে যেখানে আমরা অ্যাওয়্যার নই বা আমরা চেতনার মধ্যে থাকে না, কিন্তু কোথাও একটা থাকে, নাহলে আমাদের মুখ দিয়ে বেরোতো না। এটা তার প্রথম প্রমাণ যে আমাদের চেতনার বাইরেও আমাদের একটা মন আছে যেটা অচেতন। দ্বিতীয় প্রমাণ হচ্ছে তার স্বপ্ন বিশ্লেষণ। এই যে স্বপ্নগুলো আসে অনেক সময় অদ্ভুত ভাবে, এটা রূপকের মাধ্যমে আসে, এই কথা আমরা আগেও বলেছি। এবং এই যে স্বপ্নগুলো, এগুলো কোথায় থাকে? এগুলো উঠে আসে আমাদের ঘুমে। যখন আমরা ঘুমোই আমরা স্বপ্ন দেখি, তারপরে যখন জেগে উঠি বেশিরভাগ স্বপ্নই আমরা ভুলে যাই। কেন ঘুমের সময় এই স্বপ্নগুলো আসে?
কারণ ফ্রয়েড বলবে আমাদের যে পরিচিতি, যে অহং, যে সেন্স অফ সেলফ, ইগো এটাই আসল। ইগোটা তো তৈরি হয় ওই ক্যাস্ট্রেশন কমপ্লেক্সে, আমরা কথা বলেছি এই নিয়ে, ছেলেদের একরকম ভাবে মেয়েদের একরকম ভাবে। এই ইগোটা অনেকটাই সেখানে হালকা হয়ে যায়। যেমন একটা দ্বার আছে, সেই দ্বারে আমি প্রবেশ করতে পারি না, কেন দ্বার পালক আছে, কিন্তু সেই দ্বার পালক একটু ঝিমিয়ে পড়লো, তখন সেগুলি উঠে আসে। অবচেতন মনের কিছু কিছু জিনিস কিন্তু আমাদের উঠে আসে এমনিতেও, সাধারণ লাইফে আমরা বুঝতে পারি, এটা মনে পড়ে গেল, কিন্তু অচেতন মন কখনোই ওঠে না। কিভাবে ওঠে? স্লিপ অফ টাং। কোথা থেকে এই কথাটা হঠাৎ এলো? আমি তো এটা বলতে চাইনি, কোথায় ছিল এই ইচ্ছাটা, এই বাসনাটা। দ্বিতীয় হচ্ছে ঘুমের সময়, মানে স্বপ্ন দেখি আমরা, এগুলো কোথা থেকে এলো? এই বাসনাগুলো, এই কামনাগুলো, ইচ্ছেগুলো। আর তৃতীয়টা ফ্রয়েড যেটা বলেছে যে আমরা আমাদের হিপনোসিস, যেটা উনি নিজে খুব একটা ভালো করেননি, আমরা আগেই বলেছি শাশুর কাছে গিয়ে উনি শিখতে চেয়েছিলেন কিন্তু করেননি, সেই হিপনোসিসের দ্বারা ওই যে অহংয়ের যে বারটা, সেটাকে আস্তে আস্তে সেটা ভেঙে যায়, এবং কি হয়, আমাদের ওই অবচেতন মন থেকে রাদার আমাদের সেই ইচ্ছাগুলো, বাসনাগুলো উঠে আসে। এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে থিওরিটা উনি দিয়েছেন এটার প্রমাণে, সেটা হচ্ছে থিওরি অফ রিপ্রেশন বা অবদমনের যে চিন্তা। আমরা এমন কিছু মেমোরি আছে, আমাদের এমন কিছু স্মৃতি আছে, এমন কিছু আমাদের এক্সপিরিয়েন্স আছে, যেটা আমরা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত আমরা রিপ্রেস করি বা অবদমন করি। কারণ সেগুলোকে যদি আমরা অ্যাকনলেজ করি, বা সেগুলো যে আমাদের এই ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে, যেমন শৈশব, যৌন নির্যাতন ইত্যাদি, সেগুলো তাহলে আমাদের যে ইগো, আমাদের যে বাউন্ডারি, আমাদের যে অহং, সেটাকে একেবারে শেষ করে দেবে, এবং সে অচেতন মনে সেটি চলে যায়। এই হিপনোসিসের দ্বারা মানুষের অনেকটাই তার অহংটা চলে যায়, সেগুলো উঠে আসে। এবং এগুলো কেন ইম্পর্টেন্ট? ফ্রয়েডের এই যে মনের যে সাইকির, যে এটাকে ডাইনামিক বলে, এগুলো জানা কেন ইম্পর্টেন্ট? কারণ থেরাপিতে এগুলো প্রত্যেকটাই দরকার হয় আমাদের। হ্যাঁ, আমাদের এই অচেতন মন, আমাদের মনে রাখতে হবে, একটা চেতন মন যেখানে আমি জানি আমি কি করব, আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা, আমার ওটা পেতে ইচ্ছা করছে, আমার বাসনাটা মনে রাখতে, আমরা জানি, উই আর অ্যাওয়্যার। আর তারপরে আছে অবচেতন মন, যেটা হচ্ছে চেতনের নিচে, কিন্তু মাঝে মাঝে সেখান থেকে উঠে আসে, সেটা একেবারে অগম্য নয় আমাদের চেতন মনের কাছে। কিন্তু তারপরেও আছে সেই অবচেতন মন, যেইটা আমাদের একেবারে অবচেতনেরও নিচে অচেতন মন, যেটাতে আমাদের ইচ্ছা, বাসনা, সেগুলো একেবারে নিচে চলে যায়। কেন হয়? এইখানে ওনার থিওরি অফ রিপ্রেশন বা অবদমনের যে চিন্তা, সেটা এনেছেন। কারণ সেগুলো যদি আমরা নিজের কাছে স্বীকার করি, আমাদের ইগোটা টিকবে না, সেটা একেবারে চুরচুর হয়ে ভেঙে যাবে। এবং ইগোটা ভাঙলেই তো আমাদের পুরো যে আমাদের ধরে রেখেছে কি, আমাদের ওই ইগোটা সেন্ট্রালাইজড, যে একটা রাষ্ট্র যখন তার রাষ্ট্রের যে সেন্ট্রাল যে অ্যাডমিনিস্ট্রেটিভ ফোর্স, সেটা ভেঙে গেলে পুরো রাষ্ট্রে তো একটা অ্যানার্কি হয়ে যায়, এখানেও সেটা হবে। এবং আমি শেষ করার আগে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছি, এটা নিয়ে অ্যাংজাইটি নিয়ে বলবো পরে। ফ্রয়েডের এই যে অবচেতন মনের কথা বা অচেতন মন, রাদার আনকনশিয়াসের কথা বলেছে, এখানে সবসময় আমাদের ডেথ ইনস্টিংক্ট বা মৃত্যুর যে সহজাত একটা ধারণা বা একটা অনুভূতি, এটা থেকে যায়। কারণ যে জন্মেছে সে তার তো মৃত্যু হবেই, এটা থেকে যায়, এবং এটার থেকে আমাদের কিন্তু বাকি অ্যাংজাইটিগুলো আসে, এবং এটা নিয়ে আমরা আবার কথা বলবো। কিন্তু এটা মনে রাখতে হবে, ফ্রয়েডের যে সাইকি, সেটা কিন্তু ডাইনামিক। এই তিনটে, চেতন, অবচেতন, অচেতন, এদের সব সময় একটা দ্বন্দ্ব বা কনফ্লিক্ট চলে। এইভাবেই আমাদের সাইকিটাকে উনি বুঝেছেন। এরপরে আরো দুই একটা থিওরিটিক্যাল কথা আমরা বলবো, তারপরে সোজাসুজি ওনার যে থেরাপি, সেটাতে আমরা চলে যাব।